রাতে হামলা করার সুবিধার শেষ নেই। আমরা যদি নরখাদকদের খুঁজে পাই, ভোরে শয়তানগুলো রওনা হওয়ার আগে অপ্রস্তুত অবস্থায় পাব। অনাহারে আমাদের সবার যে অবস্থা, সারাদিন পথ চলে এখন লড়াই করার কথা ভাবা যায় না। নির্ভর করা যায় এমন যোদ্ধা বলতে আমসলোপোগাস ও তার জুনুরা, হ্যান্স, ক্যাপ্টেন ও আমি। গ্রামবাসীর উপর বিশ্বাস রাখা যায় না, মন ভেঙে গেছে তাদের। আমরা যারা লড়তে চাই তাদের অবস্থা এত খারাপ যে শত্রুদের চমকে না দিলে জিতব না। কিন্তু চমকে দিতে হলে আগে তো শত্রুকে খুঁজে বের করতে হবে। ক্যাপ্টেন আর আমসলোপোগাসের সঙ্গে আলাপ করলাম। ঠিক হলো, হ্যান্স আর আমি আমাহেগারদের খোঁজে যাব। ক্যাপ্টেন সঙ্গে আসতে চাইল, কিন্তু বললাম তার লোকগুলো জানে ভয়ঙ্কর লড়াই বাঁধতে পারে, হয়তো রাতের সুযোগে পালাতে চাইবে। বরং সেদিকে খেয়াল রাখুক সে। যদি আর ফিরতে না পারি, খুন হই, তো সবার নেতৃত্ব নেবে। সঙ্গে যেতে চাইল আমসলোপোগাসও, কিন্তু সে রাগী মানুষ, ওকে নিতে চাইলাম না, মানা করে দিলাম। বর্বরদের দেখতে ঝাঁপিয়ে পড়তে দেরি করবে না, নিজেও মরবে, হ্যান্স আর আমাকেও সঙ্গে নেবে। ইনেসকে তো উদ্ধার করতে পারবই না, বরং খুন হব। শেষে কোনো কাজই হবে না। আর কোনো কথা নেই, হ্যান্সকে নিয়ে রওনা হয়ে গেলাম। যে কাজে চলেছি তাতে আনন্দ পাওয়ার কিছু নেই। হাজারো বছর ধরে মানুষ রক্তের ভিতর অন্ধকারের ভীতি টের পেয়েছে। যেই বলুক আমি রাতের অতন্দ্র প্রহরী মাকু মাজান বা আর কিছু, কিন্তু আসল কথা, অন্ধকারে মরতে আপত্তি আছে আমার। সূর্য উঠবার পরও মরতে আপত্তি কম নেই। সত্যি বলতে আমাহেগারগুলো যদি আফ্রিকার অন্য কোনো প্রান্তে থাকতো বা স্বর্গে যদি থাকতো, তো আমি খুব খুশি হতাম। যদি ডারবানের বাড়িতে আরাম করে পাইপ টানতে পারতাম আর ইনেস নামের কোনো মেয়েকে না চিনতাম, তো আরও ভালো হতো। আমার মনের কথা টের পেল হ্যান্স, কারণ বলল সাদা মানুষ বেশি আওয়াজ করে, সে একা যেতে চায়। হ্যান্সকে বললাম তোমার কথা শুনেছি, কিন্তু এটা জানি সামনের প্রথম ঝোপে পৌঁছে ঘুম দেবে তুমি। সকালে ঘুম থেকে উঠে এসে বলবে আমাহেগারদের দেখনি। চুপচাপ হাসলো হ্যান্স, যেন এ কৌতুক পছন্দ হয়েছে। নয়। নিঃশব্দে এগিয়ে চলেছি হ্যান্স ও আমি। সঙ্গে রাইফেল নেই। হাতে রাইফেল পেলে গুলি করার লোভ আসে, তেমন কিছু করতে চাইনি। অবশ্য সঙ্গে রেখেছি রিভলভার, এছাড়া হাতে জুলুদের কুঠার। বিপদ হলে ওঠা ভরসা। ইনেসকে বাঁচাতে গিয়ে যে দুই জুলু যোদ্ধা মরেছে, তাদের একজনের কুঠার ওটা। হ্যান্সের কাছে দীর্ঘ সোরা। কয়েক ঘন্টা আগে যেদিকে ধোঁয়া দেখেছি সেদিকে সাবধানে চলেছি। সিকিমাইল যাওয়ার পরও কিছু দেখলাম না, কোথাও কোনো আওয়াজ নেই। অন্ধকারে মিটমিট করছে অজস্র নক্ষত্র, ফেলছে আবছা আভা। ঝোপঝাড়ের ভিতর মাঝে মাঝে এখানে ওখানে বড় গাছ। হ্যান্সকে বলবো সূর্য না ওঠা পর্যন্ত থামলেই ভালো, কিন্তু কানের কাছে ফিসফিস করে বলল সে, ডানে দেখুন মাকু মাজান, ওই দুই ঝোপের মাঝ দিয়ে। ওদিকে চোখ গেল। ঝোপের ওপাশে 200 গজ দূরে আলো মনে হলো, কয়লার আগুন। হ্যান্স দেখলো কি করে ভেবে অবাক হলাম। পচা ফানগাস বা কোনো প্রাণীর লাশ থেকে ফসফরাস সেন্স উঠতে পারে। ধোঁয়া দেখেছি না, ফিসফিস করলো হ্যান্স, সেই আগুনের ছাই এগুলো। মনে হয় শয়তানগুলো চলে গেছে, সামনে চলুন। ক্রল করে চললাম, সামান্য আওয়াজ করলে বিপদ হতে পারে। পরের 200 গজ যেতে আধ ঘন্টা লাগলো। দেখতে পেলাম ছাই থেকে এখনও আগুন মরেনি, আর এগোতে সাহস হলো না। ঝোপের আড়ালে থেমেছি। চওড়া নাক তুলে ধোঁয়া শুকলো হ্যান্স, কানের কাছে ফিসফিস করে বলল, অ্যামাহেগাররা এখানে ছিল, ওদের গায়ের গন্ধ পেয়েছি। আমাদের দিকে বাতাস আসছে, কিন্তু কোনো গন্ধ পেলাম না। ঠিক করেছি আরও কিছুক্ষণ থেকে দেখি। হ্যান্স আমার কথায় কষ্ট পেল। ওর ধারণা আমাদের কাজ শেষ,
এবার ভেগে যাওয়া উচিত। চুপচাপ পড়ে থাকলাম আমরা। তারপর চমকে গেলাম। ঝুঁকে থাকা এক সুগন্ধি ডালে দপ করে ধরল কয়লার আগুন। হঠাৎ করে বিস্ফোরণ ঘটল। মনে হলো রাতের আধার বিদায় নিয়েছে। সে আলোয় আমাহাগারদের দেখলাম আগুনের চারপাশে চাদর মুড়ে ঘুমাচ্ছে। ওখান থেকে 12 গজ দূরে ফার বা কম্বল দিয়ে তৈরি ছোট তাঁবু। বোধহয় ওখানে আছে ইনেজ। তাঁবুর পাশে ঘুমিয়েছে ইনেজের চাকরানি জেনি। আগুনের আভায় তাকে স্পষ্ট দেখলাম। আরেকটা বিষয় খেয়াল করেছি, তাঁবুর এপাশে ঘুমিয়ে আছে 2 বর্বর, মাথা রেখেছে হাঁটুর উপর। আমার মনে হলো যদি এই আধারে 2 প্রহরীকে খুন করি তো ইনেসকে নিয়ে ফিরতে পারবো। দ্রুত চিন্তা করলাম, এখন যে সুযোগ তা হয়তো আর পাবো না। সবাইকে নিয়ে এলে আওয়াজ পেয়ে জেগে উঠবে আমাহাগাররা। সেক্ষেত্রে পালিয়ে যাবে আধারে। এমনও হতে পারে দ্রুত পালানোর জন্য ইনেসকে খুন করে গেল। আবার হয়তো লড়াই করবে তারা, আর তখন লড়াইয়ের সময় খুন হতে পারে ইনেস। আরেকটা চিন্তা এলো, লড়াইয়ের ব্যাপারে আমাদের কুলিদের উপর বিশ্বাস রাখা যায় না। একটু দমে গেল মন। আমাহাগাররা আমাদের 3 গুণ লোক। আমরা হয়তো লড়াই করতে গিয়ে মরব। এদিকে তাঁবুর কাছে যে 2 প্রহরী এক চোখ খুলে রাখবে, জানে ধাওয়া করছি। যদি ওদের খুন করতে না পারি চিৎকার দিয়ে উঠবে। ঘুম থেকে উঠে হৈ হৈ করে উঠবে আমাহাগাররা। যদি ইনেসকে নিয়ে পালাতে গিয়ে কোনো ভুল করি জীবন দিতে হবে। নানা ভাবনা এলো মনে। শেষে সিদ্ধান্ত নিলাম প্রহরীদের খুন করতে চাইব না। ঝুঁকি অনেক বেশি। মাথা থেকে চিন্তা দূর করে দিয়ে ঠিক করলাম সবাইকে নিয়ে ফিরব। ফিসফিস করে হ্যান্সকে বললাম, কি করব, এগিয়ে যাব না ফিরব? গুবরে পোকা যেমন করে আধারে আওয়াজ করে তেমনি করে বলল হ্যান্স, শয়তানগুলো আরামে ঘুমিয়েছে ব্যাস। জুলুদের জাদুকর আপনাকে মাদুলি দিয়েছে। মনে হয় বিষাদ চোখকে উদ্ধার করতে ঝামেলার ভিতর পড়তে হবে না। ওর ভাবনা বুঝলাম। প্রথম কথা, আমাদের উদ্ধার করতে আছে জিকালি। দ্বিতীয়ত, ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে গেছি। অন্তত কিছু ঘটুক। ফিসফিস করে আলাপ করলাম হ্যান্সের সঙ্গে। কি করব ঠিক করে ফেললাম এবার। 2 প্রহরীর কাছে যাব। যদি ঘুম থেকে উঠে আক্রমণ করে হয়তো খতম করবে আমাদের। আর যদি আগেই ওদের বাগে পাই তো আমরা কুঠার ব্যবহার করব আমি, হ্যান্স ব্যবহার করবে ওর ছোরা। এক আঘাতে কাজ সারতে হবে। এরপর দেরি না করে ইনেজ আর ওর চাকরানিকে নিয়ে সরে পড়ব। আমাহাগারদের কাছ থেকে দূরে গিয়ে ক্যাম্পে ফিরতে পারলে নিরাপত্তা পাবো। ঘাসের ভিতর ক্রল করে রওনা হলাম। হ্যান্সকে দেখে মনে হলো একটা মোটা হলুদ সাপ ডান হাতে ছোরা নিয়ে চলেছে, আমার চেয়ে 1 হাত এগিয়ে। এতে গর্বে আঘাত লাগলো। ক্রল করে ওর পাশে চলে গেলাম। এরপর দুজন এত ধীরে এগোলাম শামুক ভাবতে পারে আমরা নড়ছি না। মনে হলো বাম পাশের ওই প্রহরী ঘুম থেকে উঠছে। স্থির হয়ে গেলাম আমরা। কুকুর যেমন করে হাই তোলে তেমনি হাই তুলল বর্বর। তারপর কাত হয়ে শুয়ে পড়ল। আরও গভীর ঘুমে হারিয়ে গেছে। 1 মিনিট পর নড়ে উঠল ডান পাশের লোকটা। এতই দ্রুত মনে হলো কোনো আওয়াজ পেয়েছে। তারপর বুঝলাম ঘুমের ভিতর স্বপ্ন দেখছে। বিড়বিড় করে কি যেন বলল। তারপর আবার চুপ। আরও কিছুক্ষণ পর 2 প্রহরীর পাশে চলে গেলাম। থেমে বুঝতে চাইলাম কোথায় আঘাত হানলে সঙ্গে সঙ্গে মরবে। তখনই চারপাশে অন্ধকার করে দিল কালো মেঘ এসে। অপেক্ষা করলাম আমরা। মনে হলো সময় পেরোবে না। কিছুক্ষণ পর আবার সরে গেল মেঘ। আমাহাগারকে দেখলাম ভালো করে। বুকের কাছে মাথা ঝুলিয়ে ঘুমিয়েছে। গভীর ঘুম। নাক থেকে হিস হিস আওয়াজ বেরোচ্ছে। লড়াই বা সঙ্গমের সময় অমন আওয়াজ করে মানুষ। সাপের মতো শ করে সংকেত দিলাম হ্যান্সকে। উঠে বসলো। তারপর গায়ের জোরে কুঠারটা নামিয়ে আনলাম লোকটার মাথা লক্ষ্য করে। ঠিক যেখানে লাগাতে চেয়েছি সেখানে লাগলো।
হয়তো স্বয়ং আমস্লোপোগাস এমন পারত না। কোনো আওয়াজ নেই, হুমড়ি খেয়ে পড়ল লোকটা, সঙ্গে সঙ্গে মরেছে। হ্যান্সও নিজের কাজ করতে পেরেছে, পা দুটো আছড়ে দিল ওর শিকার। মৃতপ্রায় বর্বরটা আমার হাঁটুতে পা ছুড়ল, তারপর চিরতরে থেমে গেল। হ্যান্স আর আমি আমাদের প্রথম কাজ শেষ করেছি। মাথার ভিতর থেকে টান দিয়ে বের করে নিলাম কুঠারটা, তারপর তাঁবুর দিকে চললাম। ঢুকলাম ফ্লাপ সরিয়ে, হাত বাড়িয়ে ধাক্কা দিলাম ইনেসকে। আওয়াজ পেয়ে কী ঘটছে বুঝতে উঠে বসলো। ফিসফিস করে বললাম, কোনো আওয়াজ করো না ইনেজ, আমি কোয়ার্টার মেইন, তোমাকে নিতে এসেছি, সঙ্গে এসো। আচ্ছা, বিড়বিড় করে বলল ইনেস। দেরি না করে উঠে দাঁড়ালো। আমরা বেরিয়ে আসবো এমন সময় ভয়ঙ্কর এক চিৎকারে পুরো পৃথিবী কাঁপিয়ে দিল কেউ। এক মুহূর্ত পর বুঝলাম আওয়াজটা ছেড়েছে ইনেসের চাকরানি জেনে। থমকে গেলাম, কি করব বুঝছি না। হঠাৎ ঘুম থেকে উঠেছে সে, ঝুঁকে থাকা হ্যান্সকে দেখে বিকট চিৎকার শুরু করেছে। হ্যান্সের হাতে ছোড়া, ঠিক যেন কোনো খ্যাপা হলদেটে শয়তান। জেনি ধরে নিয়েছে, তাকে খুন করতে এসেছে। চিৎকার ছাড়ছে মেয়েটা, থামছে না। ফুসফুসে শক্তি আছে বটে, আমাদের খুন না করিয়ে ছাড়বে না। বুঝলাম খেলা শেষ, এবার মরতে হবে। ঘুম থেকে উঠেই লাফ দিয়ে দাঁড়িয়ে গেল অ্যামা হ্যাগাররা। জেনির ভয়ানক চিৎকার কোথা থেকে এলো দেখে নিয়েই ছুটে এলো। ইনেসকে নিয়ে পালানোর পথ থাকলো না। ফিসফিস করে ওকে বললাম, তাঁবুর ভিতর ঢুকে ভান করো ঘুমাচ্ছ, কিছুই জানো না। বর্বরগুলো রওনা হলে পিছনে যাব, সঙ্গে তোমার বাবা আছে, চিন্তা করো না। আর দেরি করলাম না, এক দৌড়ে ঝোপঝাড়ের ভিতর ঢুকে পড়লাম। আমার আগে এক ছুটে ঝোপে গিয়ে ঢুকেছে হ্যান্স। 2 মিনিট পর বুঝলাম আমাদের ধরতে পারবে না। নিজেদের ক্যাম্পের দিকে রওনা হলাম। হ্যান্স দুঃখ করে বলল, জাদুর মাদুলি ঠিক কাজ করেছে বাস, কিন্তু মাদুলি আরও বেশি কাজ করবে কি করে? ওই বোকা মেয়ে মানুষটা, আসলে আমাদের বোকামি। হ্যান্সকে বললাম, আগেই বোঝা উচিত ছিল ওই মেয়ে চিৎকার ছাড়তে পারে, অন্য কোনো ব্যবস্থা রাখা দরকার ছিল। হ্যাঁ বাস, ওই মেয়েকে খুন করা জরুরি ছিল। নার্ভাস হাসলো হ্যান্স। তবে পৃথিবীতে এমন কিছু নেই যেটা ওই বেটির চিৎকার থামাতে পারে। আমাদের নিজের ভুলে পস্তাতে হচ্ছে, আমা হ্যাগারদের ধাওয়া করতে হবে আবার। এমন সময় হঠাৎ আমাদের ক্যাম্পের যোদ্ধাদের দেখলাম। রবার্টসন আর আমস্লোপোগাস তাদের আগে হাঁটছে। জেনির চিৎকার সবাইকে জানিয়ে দিয়েছে এদিকে কিছু হয়েছে। কি ঘটেছে খুলে বললাম রবার্টসন ও আমস্লোপোগাসকে। একটুর জন্যে কিভাবে ইনেসকে উদ্ধার করতে পারেনি শুনে গুঙিয়ে উঠল রবার্টসন। আমস্লোপোগাস শুধু বলল, যাক 2 বর্বর কমলো, তাদের সঙ্গে লড়তে হবে না। মাকু মাজান এবার ভুল করেছেন। যদি আমাহ্যাগারদের ক্যাম্প দেখে ফিরতেন সবাই আক্রমণ করতে পারতাম। সূর্য উঠতে উঠতে খুন করা শেষ হতো, একটাও বাঁচত না। যদি বুদ্ধি থাকতো তো এরকম হতো না। স্বীকার করলাম, আর ভেবে লাভ নেই। এসো দেখা যাক ওদের ধরতে পারি কি না। কথা না বাড়িয়ে রওনা হয়ে গেলাম। পথ দেখালাম হ্যান্স ও আমি। কয়েক মিনিট পর চলে এলাম অ্যামাহ্যাগারদের ক্যাম্পের কাছে। 2 বর্বরের লাশ পড়ে আছে। ইনেজ ও জেনিকে নিয়ে রওনা হয়ে গেছে নরখাদকরা, অন্ধকারে হারিয়ে গেছে। ভোর হওয়ার পর আবারও চিহ্ন খুঁজে এগোতে হবে। বিশ্রাম নিতে ক্যাম্পে ফিরলাম সবাই। সেখানে আরেক সমস্যা তৈরি হলো। অন্ধকারে পালিয়ে গেছে আমাদের কুলিরা। ঝোপের সাগরে কোথায় গেছে জানা গেল না। আমাদের কপাল ভালো যে পালানোর সময় সঙ্গে কিছু নেয়নি, এমনকি রাইফেলগুলো না। বেশ কিছুদিন ধরে ভয়ের ভিতর ছিল, তার উপর জেনির বিকট আর্তনাদ ওদের পালাতে বাধ্য করেছে। ওরা হয়তো ধরে নিয়েছে ওই ভয়ঙ্কর আওয়াজ আসলে নরখাদকদের আক্রমণের হুঙ্কার। মেনে নিতে হলো, তাদের জন্য এখন আর কিছু করার নেই। ঠিক হলো, যা দরকার তার বেশি কিছু নেব না। খাবার, রাইফেলগুলি, এর বেশি কিছু নয়। আর সব কিছু একটা পাথরের স্তূপে লুকিয়ে রাখা হলো। আবারও যদি এ পথে ফিরি ওগুলো কাজে লাগবে। কুলিরা যেসব রাইফেল ফেলে গেছে সেগুলো জুলুদের দিলাম। ওরা ধরে নিল রাইফেল ওদের দিয়ে দিয়েছি। পরে এসব অস্ত্র আমাদের ক্ষতির কারণ হতে পারে।
জুলুরা যেদিকে খুশি গুলি ছোড়ে। দেরি না করে ভোরে রওনা হলাম। নরখাদকদের চিহ্ন খুঁজতে সমস্যা হলো না। এগিয়ে থাকলো তারা। আমরা ক্লান্ত, তবুও ধাওয়া করলাম, কিন্তু তাদের দেখা পেলাম না। পরবর্তী 3 দিন অজস্র টিলা ঘুরে নিচে নামলাম। মাঝে মাঝে থাকলো জঙ্গল ঝোপঝাড়। গত 3 দিন শিকার পাওয়ায় পেট ভরে খেতে পেয়েছি। চতুর্থ ভোরে তাড়াতাড়ি মুখে কিছু দিয়ে রওনা হলাম। দূরের চারপাশে দেখলাম কুয়াশার চাদর। ওদিকে ঝোপের সাগর, উত্তর দিকে 60 মাইল দূরে এক বিশাল পর্বত, ঠিক যেন কোনো দুর্গ। মনে হলো আগ্নেয়গিরি দিয়ে তৈরি। মধ্য পূর্ব আফ্রিকায় এমন পাহাড় দেখেছি। জিকালির কথা অনুযায়ী ওদিকে আছে সেই সাদা রানী। অবশ্য যদি অমন কেউ থেকে থাকে, আমি এসব বিশ্বাস করি না। জিকালি আরও বলেছে পর্বতটা আছে বিশাল এক জলাভূমির ভিতর। সারাদিন অ্যামাহেগারদের পায়ের চিহ্ন অনুসরণ করলাম। সামনে সত্যি যে জলাভূমি পড়ল, তাকে কি বলা উচিত? কোনো অদ্ভুত ঝোপঝাড়ের সাগর, আগে এমন দেখিনি। প্যাপাইরাস আর নলখাগড়ার শেষ নেই। কোথাও কোথাও মাথার উপর উঠে গেছে নলখাগড়া। 3 ফুট দূরে কোনো দিকে চোখ চলে না। ওসব জায়গায় অ্যামাহেগারদের অনুসরণ করে এগোলাম। ওদের পিছু না নিলে নির্ঘাত মরতে হতো। এ বিশাল জলাভূমিতে প্রাচীন কোনো পথ ছিল। পরে দেখলাম শত শত বছর আগে ধ্বংস হয়ে যাওয়া পথটা। সে সময়ের মানুষ পাথর বসিয়ে পথ বানিয়েছে। ওই সড়ক না পেলে কারো পক্ষে এগোনো সম্ভব নয়। নলখাগড়ার কারণে পথ চেনা যায় না। যেসব জায়গায় রাস্তা আছে সেখানে কখনো হাঁটু সমান কাদা, পথের দুধারে চোরাবালি। এত গভীর, কেউ ডুবলে উদ্ধার করা অসম্ভব। অ্যামাহেগারদের পায়ের চিহ্ন খেয়াল না করে দ্রুত হাঁটতে গিয়ে আরেকটু হলে ডুবে মরছিল রবার্টসন। এসব কাদা ভীষণ আঠালো। মাত্র 20 গজ পিছনে ছিলাম স্লোপোগাস আর আমি। ছুটে গিয়ে কোনো মতে টেনে তুললাম রবার্টসনকে। একটু দেরি হলে পুরো তলিয়ে যেত। এরপর সাবধান হলাম আমরা। প্রাচীন আমলের মানুষ যখন রাস্তা তৈরি করে, কাদার কারণে তাদের সরে যেতে হয়। সামনের রাস্তা এঁকে বেঁকে গেছে, মাঝে মাঝে ডুবে গেছে কাদার ভিতর। নলখাগড়ার পায়ে জন্মেছে এক ধরনের ঘাস। এগুলো ছোড়ার মতো ধারালো। প্যান্টের কারণে অনেকটা বাঁচলাম রবার্টসন ও আমি, কিন্তু আহত হলো কয়েকজন জুলু। জলাভূমিতে লক্ষ লক্ষ মশা, সেই সঙ্গে নানা ধরনের বিষাক্ত সাপ। একটা সাপের কামড়ে 3 মিনিটে মরল এক জুলু। হৃৎপিণ্ড থামিয়ে দিতে পারে সে বিষ। কাদার ভিতর লাশ নামিয়ে দিতেই কয়েক সেকেন্ড পর ডুবে গেল। কাদা থেকে এত বাজে গন্ধ বের হয় যে শ্বাস আটকে আসে। কাদার নলখাগড়ার কারণে অসম্ভব গরম পড়েছে। রক্তচোষা যোগগুলো পায়ে আটকে থাকছে। নলখাগড়ার পাতার নিচে বসে থাকে যোগ আর ডাস, তারপর লাফিয়ে পড়ে গায়ের উপর। এরা হাজারো বছর ধরে কী খেয়ে বেঁচে আছে, ভাবতে গিয়ে অবাক হলাম। আমাদের কপাল ভালো, লণ্ঠনের তেল হিসেবে প্যারাফিন আছে। তেল গায়ে মাখার পর খানিক আরাম পেলাম, তবে প্যারাফিনের ডিব্বার মতো কড়া গন্ধ হলো দেহে। সারাদিনে কয়েকটা ইগুয়ানার ছুটোছুটি আর এক ঝাঁক ফাউলের উড়ে যাওয়া ছাড়া কিছু দেখলাম না। নিঃশব্দে চলেছি আমরা, কিন্তু রাতে সব যেন অন্যরকম হলো। ষাঁড় ব্যাঙ চিৎকার ছাড়ল, সেই সঙ্গে রাতের পাখিরা হুটোপুটি শুরু করলো। জলাভূমির পেঁচাগুলো অদ্ভুত শব্দে খুঁজতে বেরোলো শিকার। কাদার ভিতর থেকে গ্যাসের বুদবুদ উঠছে, সেই সঙ্গে আওয়াজ আর বিশ্রী গন্ধ। মাঝে মাঝে অদ্ভুত আলো। ওগুলো আলো আর খেলা, বা সেন্ট এলমোর আগুন। এতে ভীষণ ভয় পেল জুলুরা। তাদের বিশ্বাস অনুযায়ী ওগুলো মৃত মানুষের আত্মা। জুলুরা বিশ্বাস করে
নলখাগড়ার ভিতর থেকে বের করা হয়েছে তাদের। তারপর আবার মরার পর নলখাগড়ার ভিতর ফেরে আত্মা ওখানে থাকে ওখানে থাকে। সত্যি জুলুরা নলখাগড়ার ভিতর ঢুকবার পর আতঙ্কিত। নিজেকে বাঁচানোর জন্যে ওদের ন্যাড়া মাথা জাদুকর গোরকো নিজ ব্যাগ থেকে নানান জিনিস বের করলো। সবাইকে কিছু না কিছু দিল। ইস্পাতের মতো সামু আমচল পোগাসের। সে ভয় পেয়েছে বলে মনে হলো, তবে বলল এখানে এসেছে লড়াই করতে। লড়াই হলেই চলবে, মানুষ জাদুকর বা আত্মার সঙ্গে লড়তে ভয় নেই তার। কিছুক্ষণ পর হ্যান্স জানালো জীবনে কখনো এমন বিস্তৃত জলাভূমি দেখেনি। তবে জিকালির মাদুলি যখন আছে, কাদার ভিতর ডুবে মরতে হবে না ওকে। একসময় দেখবে পৌঁছে গেছে মাটির দেশে। জিকালি বাঁচাবে ওকে। হ্যান্সকে বললাম আমাদের সঙ্গী জুলো কিন্তু মরেছে ওই কাদায়, কবর হয়ে গেছে তার। তাকে বাঁচাতে পারেনি জিকালি। জাদুকর জিকালি এসব জুলোদের বাঁচাবে কেন বাস? আপত্তি করে বলল হ্যান্স। বাঁচাবে শুধু আপনাকে আর আমাকে আর আমস্লোপোগাসকে। তাকে সঙ্গে আনতে বলেছে না? আর আমাকে। দুনিয়ার কটা জুলু কমলে কি হয়? মাকুমাজান বা আরেকটা হ্যান্স পাবে কখনো জিকালি? তাছাড়া বাস, আপনি ভুলে গেছেন রওনা হওয়ার সময় আপনাকে ভয় দেখিয়েছে সাপ। যেটা মরেছে তার ভাইরা জুলুদের কামড় দেবেই তো। বিরক্ত হয়ে বললাম, আমাকে কেন কামড় দিল না সাপ হ্যান্স? সেটা হলে ভালো হতো না। ভালো হতো না? হ্যাঁ বাস, বলল হ্যান্স। কিন্তু আপনাকে মারবে কি করে? আসলে আপনাকে সবসময় উদ্ধার করছে ওই জিকালির মাদুলি। আর আমার দাদা সাপের জাদুকর ছিল, তাই আমি বেঁচে গেছি। আমার সঙ্গে আছে দাদার দেয়া মাদুলি। সাপ জানে কাকে কামড় দিতে হয় বাস। মনে মনে উড়িয়ে দিলাম হ্যান্সের কথা। বললাম, মশাও জানে কাকে কামড় দিতে হয়। দেখেছো মশাগুলোর উপর কাজ করছে না জিকালির মাদুলি? কাজ করছে বাস। হ্যান্স আর কিছু শুনতে চাইল না, তাড়াতাড়ি করে বলল, মশার কামড়ে ক্ষতি নেই বাস। আর কিছু যে ঘটছে না তাতে খুশি থাকুন। শুধু এই বিশ্রী জলা পেরোতে আর কিছু চাই না। জীবনে আর আসছি না। আর বাস, এবার রাইফেলটা কাঁধে তুলুন। মনে হচ্ছে একটা কুমির আসছে কিলবিল করে। না নড়ে বললাম, এ নিয়ে কোনো ভাবনা নেই হ্যান্স। যাও, কুমিরটাকে গিয়ে বলো আমার কাছে জিকালির মাদুলি আছে। ঠিক বাস, সাই দিল হ্যান্স। কুমিরের যদি বেশি খিদে থাকে, একটু দূরে আছে জুলুরা। নলখাগড়ার দেয়ালের ধারে চলে গেল হ্যান্স। তারপর জোরে কথা বলতে লাগলো। ইবলিশ, বিড়বিড় করে বললাম। দেরি না করে মশার হুল থেকে বাঁচতে মাথা গা ঢেকে নিলাম চাদর দিয়ে। একটার পর একটা সিগারেট ফুঁকছি। একসময় ঘুমিয়ে পড়লাম। এগিয়ে চলেছি আমরা। একসময় জলাভূমির কাদা শুকিয়ে এলো। সামনে শক্ত মাটি। নলখাগড়ার জঙ্গল পাতলা হয়ে এলো। এরপর সত্যি নলখাগড়া পিছনে ফেলে এলাম। কঠিন মাটিতে পৌঁছে টের পেলাম নিষিদ্ধ সেই রাজকীয় পর্বতের প্রথম ঢালে পৌঁছেছি। হাঁটার সময় পকেটে রাখা নোটবইয়ের পথের চিহ্ন এঁকেছি। ওটা থেকে স্পষ্ট বুঝলাম অ্যামাহ্যাগারদের পদছাপ না থাকলে ওই জলা পার হওয়া ছিল আমাদের পক্ষে অসম্ভব। যেভাবে তাদের অনুসরণ করেছি তার বেশি অনুকরণ করা কারো পক্ষে সম্ভব নয়। আরেকটা ভাবনা আমাকে দোলালো। অ্যামাহ্যাগাররা কেন নলখাগড়ার ভিতর অ্যাম্বুশ করেনি? আমাদের জ্বালানো আগুন নিশ্চয় দেখেছে। জানতো তেড়ে আসছি, কিন্তু কিছু করার ছিল না। এ মৌসুমে নলখাগড়া থাকে কাঁচা, খুব কঠিন আগুন ধরানো। তাছাড়া এক ফোঁটা বাতাস ছিল না। 10 আমরা যে শেষ পর্যন্ত বিশ্রী জলাভূমি থেকে বেরোতে পেরেছি, সেজন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিলাম। একজন জুলুকে হারিয়েছি, কিন্তু ঢের ক্ষতি হতে পারত। বিকেলে কাদাময় পথ ফুরালো। কপাল ভালো একটা হরিণ শিকার করতে পারলাম। ততক্ষণে ভেঙে আসছে শরীর। খাওয়া শেষে আবার রওনা হলাম।
আসলে বৃষ্টির মতো কুয়াশা আমাদের এত বিরক্ত করেছে যে ঠিক করেছি জলাভূমি পিছনে রেখে পর্বতের ঢালে উঠব। জলাভূমিতে গিয়ে মিশেছে এক ঝর্ণা, ওটা পাশে রেখে উঠে পড়লাম ঢালে। কিছুক্ষণ পর ডুবতে লাগলো সূর্য, পাহাড়ি ঢাল আবার নিচের দিকে নামতে লাগলো। গভীর এক উপত্যকা দেখলাম, মনে হলো ওটা কোনো বুড়ো মানুষের শুকনো চামড়া, ঝোপঝাড় ঠিক যেন বৃদ্ধের ঈষৎ রোমশ দেহ। উপত্যকার জঙ্গল গিয়ে উঠেছে পর্বতের কাঁধে, এরপর ঘাসের বন, একসময় অনেক উপরে গিয়ে থেমেছে, তারপর শুধু ন্যাড়া পাথরের পর্বত। আরও কত উপরে উঠেছে কুয়াশার জন্যে বোঝা গেল না। মন বলল এ পর্বতের ওপাশে চোখ চলেনি কোনো মানুষের, ওই পর্দার ওপাশে যাওয়া সবার জন্য নিষিদ্ধ। ওখানে রয়েছে কোনো প্রাচীন রহস্যময়তা, জানি না কেন, কিন্তু ওখানে চলেছি ভাবতে গিয়ে শিহরণ জাগলো মনে। বিনকিউলার দিয়ে ভালো মতো দেখলাম, এক জায়গায় পর্বতের গায়ে গভীর এক খাদ চোখে পড়ল। বোধহয় এক সময় ওখান থেকে লাভা নামতো। খাদের পাড়ে রাস্তা, অনেক আগে ওটা নিচের ওই জলাভূমিতে গিয়ে মিশেছিল। পর্বতে তৃণজমি দেখলাম, ওখানে অসংখ্য গরু চড়ছে। কাদের গরু? পাহাড়ি ঢালে কোনো গ্রাম নেই, বোধহয় আদিবাসীদের গ্রাম আছে পর্বতের আরও অনেক উঁচু জমিতে। ডুবছে সূর্য, সে রক্তিম আলোয় রবার্টসনকে বিনকিউলার দিলাম। পর্বতের ওদিকটা দেখল সে। রাতের মতো থামতে একটা জায়গা খুঁজে বের করলো আমসোলোপোগাস। ভালো জায়গা বাঁচল অকুতোভয় যোদ্ধা। ওখানে হঠাৎ করে হামলা হবে না। পিঁপড়ার বিশাল ঢিবির মতো জায়গা, পেছন থেকে কেউ আসতে পারবে না। এক পাশে ঝর্ণা, তারই ভিতর কোথাও কোথাও গভীর ডোবা, কাছে স্তূপ হয়েছে বড় বড় পাথর, ক্ষয়ে গেছে জলচোত। পশ্চিম ঢিবির দিকে একটা দেয়াল তৈরি করেছে। আমরা অবস্থান নেব 40 ফুট দূরে সরে এক জায়গায়। আমসোলোপোগাস লড়াই চাইছে, হেসে বলল হ্যান্স। নইলে এত জায়গা থাকতে এই গর্তের ভিতর কেন? এটা বাছাই করেছে যেন কম লোক নিয়েও লড়তে পারে। হাবাস, সে মনে করে ওই নরখাদকরা হামলা করবে। অদ্ভুত বহু কিছু ঘটতে পারে। রাইফেল পরীক্ষা করলাম, ঘুমিয়ে পড়েছে ঝুলুরা। তবে আমসোলোপোগাস চুপচাপ দাঁড়িয়ে কুঠার হাতে চেয়ে আছে উঁচু ওই পাহাড়ের দিকে। অদ্ভুত পাহাড়, মাকুমাজান বলল। আমার ক্রালের কাছে যে ছোট্ট পাহাড় তার চেয়ে অনেক বড়। ভাবছি এখানে কি পাবো। সবসময় পাহাড়কে ভালোবেসেছি মাকুমাজান। ডাইনির পাহাড়ে এক ভাইকে হারিয়েছি, নেকড়েদের সঙ্গে থেকেছি তখন। আমার জীবনের সেরা লড়াই করেছি ওখানে। কে জানে, হয়তো জীবনের সেরা লড়াই পাবে। ক্লান্ত স্বরে বললাম, মাকুমাজান, ওই কাদা আর বিশ্রী দুর্গন্ধের পর লড়াই পাওয়া উচিত আমার। গত কয়েকদিন অনেক মাথা খাটিয়েছেন, এবার বিশ্রাম নিন গিয়ে। ভাববেন না ওই হলুদ ছাপার আমি প্রহরী হব, দরকার পড়লে ভোরের আগে ঘুম থেকে ডাকব। এদিকে কেউ আসতে চাইলে সামনের ওই সরু পথে আসতে হবে। শুয়ে পড়ার 5 ঘন্টা পর ঘুম থেকে জাগলাম পাহাড়ি মিষ্টি হাওয়ায়। পুরোপুরি তরতাজা বোধ করছি। আমসোলোপোগাসকে চাঁদের নরম আলোয় আসতে দেখলাম, দ্রুত হাঁটছে। বলল, উঠুন মাকুমাজান। নিচে মানুষের আওয়াজ। ওকে পাশ কাটিয়ে ফিসফিস করে বলল হ্যান্স, মানুষ খেকোরা আসছে বাস, দলে ভারী, বোধহয় সূর্য ওঠার আগে হামলা করবে। হ্যান্স জুলুদের ডাকতে রওনা হতেই বললাম, জিকালির মাদুলি কাজে লাগে কিনা এবার বোঝা যাবে হ্যান্স। জাদুর মাদুলি বাঁচাবে আপনাকে, জানে বাঁচাবে আমাকেও। এবার কাঁধের উপর দিয়ে ডাচ ভাষায় বলল হ্যান্স, আশা করি সকালে যখন গরম পড়বে আমাকে কমজুলুর জন্যে রাখতে হবে। ওরা তো বলে মারা গেলে আত্মাগুলো সাফ হয়,
থাকে নলখাগড়ার ভিতর। তো যাক না ওখানে। জুলুদের জন্য রাত্রে হচ্ছে বলে হ্যান্সের রাগ আছে, চায় না ওর রান্না মাংসগুলো খেয়ে নিক জুলুরা। হটেনটট জাতি আর জুলুদের সম্পর্ক কখনো ভালো ছিল না। সন্দেহ নিয়ে জিজ্ঞেস করলো আমসলোপগাস, হলদে পুচকে আমাদের নামে কি বলছে। ওকে বললাম, হ্যান্স বলল লড়াই বাঁধলে তুমি আর তোমার লোক দুর্দান্ত লড়াই করবে। আমরা তাই করব মাকুমা যান, কিন্তু কেন যেন আমার মনে হচ্ছে ও বলেছে খুন হব, আমরা বললে খুশি হবে। এমন কথা বলতে পারে হ্যান্স? তাড়াতাড়ি বললাম, তোমরা না থাকলে বিপদে পড়বে, নিজেও মরবে। ওসব চিন্তা এখন বাদ দাও, এসো এবার একটা পরিকল্পনা করে নিই। রবার্টসন ও আমস্লোপোগাসের সঙ্গে আলাপ সেরে নিলাম। সন্ধ্যায় যখন আমরা এখানে থামি তখনই এক গাদা পাথর জোগাড় করা হয়েছে, সঙ্গে 3টা কাঁটা গাছ। পাথর ও কাঁটা গাছ দিয়ে তৈরি হয়েছে আমাদের প্রতিরক্ষা বুর্জ। আমরা যদি শুয়ে পড়ে গুলি ছুটতে বাধ্য হই তখন ওটা কাজে লাগবে। রবার্টসন ও আমি সাবধান জুলুদের একটু পিছনে রইলাম। গুলিগুলো পালানোর সময় যেসব রাইফেল ফেলে গেছে তা পেয়েছে জুলুরা। লড়াইয়ের জন্যে তাদের কুঠার আছে, বর্ষাও ব্যবহার করবে। এখন প্রশ্ন হচ্ছে নরখাদকরা কিভাবে লড়াই শুরু করবে। যাদের কাছে বর্ষা আর ছোরা আছে, তাদের কাছে বর্ষা আর ছোরা আছে, কিন্তু জানি না বর্ষাগুলো গায়ে গাঁথতে চাইবে নাকি দূর থেকে ছুড়বে। অ্যামাহ্যাগারদের বর্ষা জুলুদের জন্যে বিপদ ডেকে আনতে পারে। লড়াইয়ের জন্যে তৈরি হলাম আমরা। শুরু হলো প্রতীক্ষা। এ ধরনের সময় কাটতে চায় না, মনে পড়ে জীবনের সমস্ত পাপ। কেন জানি দেরি করছে অ্যামাহ্যাগাররা, বোধহয় ভোরের দিকে হামলা করতে চায়। আলো আঁধারি যখন অদ্ভুত লাগে আফ্রিকার বেশিরভাগ জাতি তখন হামলা করে। অ্যামাহ্যাগাররা আগে কেন আক্রমণ করলো না ভাবতে গিয়ে অবাক হলাম। অনেক সুযোগ নষ্ট করেছে, তবে চলে এসেছে নিজেদের গ্রামের কাছে, আর তাই বোধ হয় সাহসী হয়ে উঠছে। কারণ যাই হোক, নির্দিষ্ট সাদা মেয়ের জন্যে গ্রাম থেকে বেরিয়েছে তারা। প্রাচীন আফ্রিকার বহু উপজাতি নানা রীতি পালন করে। ইনেসকে তুলে এনে খেপিয়ে দিয়েছে ওর আত্মীয় স্বজন বন্ধুদের। যারা ইনেজের ভালো চায় তাদের সঙ্গে লড়াই করতে চাইবে এটা ঠিক। সংখ্যায় আমরা অ্যামাহ্যাগারদের চেয়ে অনেক কম। লড়াই হলে হয়তো জিতবে তারা, কিন্তু যদি লড়াইয়ে পরাজিত হয় তাদের বন্দিনীকে হারাবে। সেক্ষেত্রে এত ঝামেলা করে এখানে ফিরে লাভ কোথায়? কঠিন দীর্ঘ পথ শেষে আমাদের মতো ক্লান্ত তারা। এখন প্রাণপণে লড়াই করবার শক্তি দুপক্ষের নেই। আর ভাবতে চাইলাম না, হতে পারে আমাদের দেরি করিয়ে দিতে হুমকি দিচ্ছে। আবার এও হতে পারে পাহাড়ে তাদের গোপন দুর্গে হানা দেব, তা চায় না। এসব চিন্তা খুলে বললাম হ্যান্সকে। আমার পাশে শুয়ে আছে সে। বলল, বাস, এরা মানুষ খেকো, খিদায় পাগল হয়ে গেছে। নিজেদের দেশে তো একজন আরেকজনের মাংস খেতে পারে না, এখানে আমাদের খেয়ে নেবে ভাবছে। তাই মনে হয়। আমরা তো শুয়েছি শুকিয়ে হাড্ডি। চাঁদের আলোয় হ্যান্সের কাকতারুয়া শরীরটা দেখলাম। তাতে কি বাস? হ্যান্স বলল, বুড়ি মুরগি যেমন করে খাওয়া হয় তেমন সেদ্ধ করে নেবে। মোটা গরু খাওয়ার চেয়ে শুটকি মানুষ খেতে বেশি ভালোবাসে। আমার ভিতরের ইবলিশ যেমন আমাকে মদ গিলিয়ে দেয়, ওই অ্যামাহ্যাগারদের ইবলিশগুলো ওদের খাওয়ায় মানুষের মাংস। জুলুরা বলে ওদের সুন্দরী মেয়েদের দেখলে আপনি যেমন ওই ডাইনি মামিনা। আপনার ইবলিশটা আর সবার আগে আপনাকে ব্যবস্থা করে দেয় মামিনার চুমো পাওয়ার। মামিনার গপ্প তুলেছে বলে হ্যান্সের ঘাড়ে এক ঘা দেব।
কিন্তু তাড়াতাড়ি ঠোঁটে আঙুল তুলে ফিসফিস করে বলল, শশা ভোরে আসবে। ওদের গলার আওয়াজ পেয়েছি, কান পেতে কোনো আওয়াজ পেলাম না। ফ্যাকাশে অন্ধকারে তীক্ষ্ণ চোখে চেয়ে রইলাম। তারপর 100 গজ দূরে গাছপালার ভেতর এমা হ্যাগারদের দেখলাম ভূতের মতো আসছে। আমার ডান দিকে অবস্থান নিয়েছে রবার্টসন। তাকে বললাম, মনে হয় আসছে, আসুক। রবার্টসন কর্কশ স্বরে বলল, বহুদিন ধরে চাই ওদের সঙ্গে দেখা হোক। জমির একটা খাজে অদৃশ্য হয়েছে মূর্তিগুলো। 1 মিনিট পর নক্ষত্রের আলোয় আবার ভাজের এপাশে দেখলাম। এদিকে গাছ নেই যে দেখতে অসুবিধা হবে। আরেকবার তাকিয়ে একটা আতঙ্ককর ঘটনা বুঝলাম। যাদের অনুসরণ করেছি এরা তারা নয়। এ দলে অন্তত 100 লোক। এদের ঢালে রং করা, পাখির পালক দিয়ে নিজেদের মাথা সাজিয়েছে। এরা পেট ভরে খায়, ক্লান্ত নয় কেউ। দেরি না করে সামনে গিয়ে ঝুলু ভাষায় আমস্রোপো গাছকে বললাম, আমাদের ফাঁদে ফেলেছে। ইংরেজিতে রবার্টসনকে জানালাম। রবার্টসন বলল, তাই তাই তাহলে লড়াই করে বেরোতে হবে। নিচু স্বরে বলল, এবার আমার মেয়েটাকে রক্ষা করুন ঈশ্বর। আগের শয়তানগুলো ওকে সরিয়ে নিয়েছে, আর এদের পাঠিয়েছে আমাদের শেষ করতে। আগের শয়তানগুলো ওকে সরিয়ে নিয়েছে, আর এদের পাঠিয়েছে আমাদের শেষ করতে। মাকু মাজান ফাঁদেই ফেলেছে, বলল আমসলোপো গাছ। তবে সন্দেহ কি শেষ পর্যন্ত ভালো লড়াই পাবো। এবার দেরি না করে যুদ্ধের নির্দেশ দিন, আমরা তৈরি। নিঃশব্দে অন্ধকারে এগিয়ে আসছে নরখাদকরা। ভাবছে আমরা ঘুমিয়ে আছি। ওরা 50 গজ দূরে। এমন সময় জুলুদের গুলি করতে নির্দেশ দিলাম। সবাইকে বলে দিয়েছে, কাজেই এক্সপ্রেস রাইফেলের 2টো ব্যারেল একে একে খালি করলাম। ওই দলের 2 নেতাকে লক্ষ্য করে গুলি করেছি। মূল্য মাত্র 1জন। 2জন পৃথিবীর কষ্ট থেকে উদ্ধার পেলে খুশি হতাম। একের পর এক গুলির আওয়াজ শুনলাম, কিন্তু টের পেলাম শত্রুদের নিশানা করতে গিয়ে ভুল করেছে বেশিরভাগ জুলু। আমাহ্যাগারদের মাথার উপর দিয়ে গেল বেশিরভাগ বুলেট। কিন্তু সাবধানী হ্যান্স ও রবার্টসন। বোঝা গেল আমাহ্যাগারদের কাছে আগ্নেয়াস্ত্র পরিচিত নয়। যেখানে ছিল সে জমির ভাজে আবারও ফিরল। শেষের 2জন একটু দেরি করল, মরতে হলো তাদের। সবাই মিলে মোটামুটি 10 জন আমাহ্যাগার শেষ করেছি। মনে মনে চাইলাম যেন আর না আসে নরখাদকরা, কিন্তু তা হওয়ার নয়। 5 মিনিট পর ফিরল তারা, চাইল আমাদের সবাইকে শেষ করতে। আবার গুলি চলল। এবার তাদের আরও কয়েকজন শেষ হলো। তাদের লম্বা বর্ষাগুলো ছুড়ল আমাদের লক্ষ্য করে। একটার ঘায়ে মরল আমাদের এক জুলু যোদ্ধা, আহত হলো 2জন। আরেকটু হলে একটার ঘায়ে মরতে বসেছিলাম। ঘাড়ের পাশ দিয়ে গেল ওটা। খেয়াল করলাম আমাহ্যাগার যোদ্ধাদের কাছে একটার বেশি বর্ষা নেই। ওরা যদি সেসব ছড়ে আক্রমণ করার মতো থাকে শুধু তাদের লম্বা ছোড়াগুলো। এরপর বারবার হামলা করলো আমাহ্যাগাররা। তেড়ে এলো বর্ষা নিয়ে। তারপর শুরু হলো সত্যিকারের লড়াই। নিজেদের বন্দুক ফেলে লড়াই করতে বাধ্য হলো জুলুরা। তাদের বাম হাতে ছোট ঢাল, ডান হাতে কুঠার। আমস্লোপো গাছ দাঁড়িয়েছে জুলুদের মাঝে। ওর কাছে কোনো ঢাল নেই, 2 হাতে ঘুরছে বিরাট কুঠার। দেখার মতো সেই লড়াই। বারবার কুঠার তুলল, আবারও নেমে এলো নরখাদকদের মাথায়। শীঘ্রই শত্রুরা বুঝল আমস্লোপো গাছের ধারে কাছে যেতে হয় না। রবার্টসন, হ্যান্স আর আমি বেশ কিছু পাথরের উপর ওখান থেকে জুলুদের এড়িয়ে আমাহ্যাগারদের দিকে গুলি করছি। সত্যিকারের লড়াই করল জুলুরা। বহু লোক ফেলে পিছিয়ে গেল আমাহ্যাগাররা। তাদের এক নেতা শেষবারের মতো
জড়ো করতে চাইল লোকজন। আমার রাইফেলের ব্যারেল তখন এত গরম, ওটা রেখে রিভলভারের গুলিতে লোকটাকে শেষ করলাম। সে মারা যাওয়ায় আমার হ্যাগারদের মন ভেঙে গেল, দৌড়ে পালাতে লাগলো। খাদের ভিতর দিয়ে ঢুকলো সবাই, রাইফেলের আওতার বাইরে। এখন পর্যন্ত আমাদের 3 ঝুলু মারা গেছে, আহত হয়েছে 3 জন। মনে হলো তাদের একজন যে কোনো সময় মরবে, বাকি 2 জন পঙ্গু হতে পারে, তবে বাঁচবে। আমাদের 3 জন ঝুলু যোদ্ধা, আমস্লোপোগাস, হ্যান্স, রবার্টসন আর আমি, সব মিলে লড়াই করবার জন্যে থাকলাম 7 জন। হ্যাগারদের বহু যোদ্ধা মরেছে, কিন্তু যদি অন্যরা আবার আক্রমণ করে, মরতে হবে আমাদের। ভোরের ফ্যাকাশে আলোয় পরস্পরের দিকে চাইলাম, হতাশ, হতক্লান্ত। রক্তরঞ্জিত কুঠারে হেলান দিয়ে বলল আমস্লোপোগাস। শুধু 2টো কাজ করার মতো থাকলো। আহত জুলুদের দিকে চাইল। আমরা লড়াই করে মরতে পারি, নইলে পালাতে পারি। মৃতপ্রায় জুলু বলে উঠল, আমাদের কথা ভাববেন না বাবা। যদি মনে করেন মরলে ভালো, তো তাই করুন। নিজেদের বাঁচান বাবা। ইনকোসিকাস নিয়ে চলে যান, বাঁচতে হবে আপনাকে। ভালো বলেছ, বলল আমস্লোপোগাস। এক মুহূর্ত ভাবল, তারপর আমার দিকে চেয়ে বলল, আপনি আমাদের সর্দার, কাজেই কি করবেন ঠিক করবেন মাকুমা যান। দ্রুত কথায় রবার্টসন আর হ্যান্সের কাছে অবস্থান ব্যাখ্যা করলাম। বললাম, পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি, কিন্তু যদি এখান থেকে যাই তো মরতেই হবে। রবার্টসন বলল, চাইলে চলে যেতে পারেন কোয়ার্টারমেইন, কিন্তু আমি যাব না। আমার মেয়ে যদি নাই থাকে তো আমার জীবন রেখে কী লাভ। হাতের ইশারা করে হ্যাঁ না কিছু জানাতে বললাম হ্যান্সকে। সে বলল, বাস। জিকালির মাদুলি তো আমাদের সঙ্গে, আর আপনার যাজক বাবা তো আকাশ থেকে আমাদের সঙ্গে আছেন। তাই আমার মনে হয় এখানে থেকে যাওয়া উচিত। তাছাড়া আমি ওই নলখাগড়ায় আর ফিরতে চাই না, অন্তত এখন নয়। আমিও ফিরতে চাই না বললাম। কোনো ব্যাখ্যা করতে গিয়ে কথা বাড়ালাম না। কাজেই আমরা হ্যাগারদের পরবর্তী আক্রমণের জন্য তৈরি হতে লাগলাম। তাদের সঙ্গীদের লাশ টেনে এনে পাথরের নিচু দেয়ালটা যত পারি মজবুত করে উঁচু করলাম। জানি এরপর যে আক্রমণ আসবে তা হবে শেষ লড়াই। আমরা কাজে ব্যস্ত, এমন সময় সূর্যের প্রথম রশ্মি দেখলাম। সেই সঙ্গে উঁচু পাহাড়ে কালো রঙের আরেকটা জিনিস দেখলাম। মনে হলো একদল লোক চড়াইয়ের দিকে চলেছে। চোখে বিনকিউলার তুলে ওই লোকজনের ভেতর একটা চেয়ার দেখলাম। রবার্টসনকে বিনকিউলার দিয়ে বললাম, ওই যে আপনার মেয়ে চলেছে। রবার্টসন বলে উঠল, হায় ঈশ্বর, শয়তানগুলো ফাঁকি দিয়ে ইনেসকে নিয়ে গেছে। 1 মিনিট পর বিশাল উঁচু পাহাড়ের ছায়ার ওপাশে চলে গেল তারা। বোধহয় ওখানে কোনো গিরিপথ আছে। কিছুক্ষণ পর বুঝলাম আবার আক্রমণ আসছে। ইনেজের কথা ভুলে যেতে হলো। নতুন সূর্যের আলোয় চিকচিক করে উঠল হ্যাগারদের বর্ষা। ওই পূবের ঝোপঝাড় ভরা খাদের ভেতর থেকে বেরিয়ে এলো লড়াকু নরখাদক। তাদের নেতারা চিৎকার করে উৎসাহ দিয়ে চলেছে। রবার্টসনকে বললাম, আসছে ওরা, ওরা আসছে। আমরা বিদায়ের দিকে চলেছি। জীবন শেষ হওয়া অদ্ভুত ব্যাপার। কোয়ার্টারমেইন কি বলেন? মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে, জীবনের পর কি? বুঝি আমার জন্যে ভালো কিছু থাকবে না? যার ভিতর দিয়ে গেছি তার চেয়ে খারাপ আর কি হবে? রবার্টসনের তিক্ত কথাগুলো আমাকে ঝাঁকি দিল। খুশির ভাব করে বললাম, এখনও বাঁচার আশা আছে। কোয়ার্টারমেইন, আমার বুড়িমার কথা মনে পড়ল। হয়তো যে দয়ালু আমাদের সৃষ্টি করেছেন তিনি জানেন আমরা আসলে এমনই ভালো নই। আমি হয়তো সব আশা ছেড়ে দিতাম, তবে বেঁচে আছি ইনেজের জন্য। ওই যে দেখুন, নরখাদকদের একটা। রাইফেল তুলেই গুলি করল সে। মনে হলো ভাঁজের কিনারায় দাঁড়ানো হ্যাগার গুলি বিদ্ধ হয়েছে, দিগবাজি খেয়ে পড়ল খাদের ভিতর।
তারপর বেরিয়ে এলো ওই দলের সবাই। যাতে আগ্নেয়াস্ত্র তাক করতে না পারি তাই ক্রল করে আসছে, সঙ্গে গাছের গুঁড়ি, ওটা দিয়ে আমাদের দেয়াল ভাঙবে। নরখাদকদের দিকে গুলি ছুটতে লাগলাম, জানি কিছুক্ষণ পর মরছি। যতক্ষণ পারি ঠেকাতে চাই তাদের। তারপর মৃত্যু। আমি সব মিলে 8টা গুলি করলাম, একটাও মিস করলাম না। রবার্টসনের মতো হাল ছেড়ে দিয়েছি, তবুও মাথা খেলছে। ভাবলাম যদি মৃত্যুর পর পরিচিতদের সঙ্গে দেখা হয়, তারপর কি? নিশ্চয় অন্য কোথাও যাব। তাহলে এখানে এই পৃথিবীতে এলাম কেন? কি দরকার ছিল এখানে আসার? মনে মনে বললাম, হয়তো পৃথিবীতে আমাদের আশা শুধুই, অর্থাৎ নেই আসলে কিছুর। চিন্তার ফাঁকে একের পর এক গুলি করলাম, যতক্ষণ পারি নরখাদকদের শেষ করতে চাই। রবার্টসন আর হ্যান্স যথাসম্ভব নিপুণভাবে লক্ষ্যভেদ করছে, কিন্তু আমরা জানি অ্যামাহেগারদের ঠেকানো অসম্ভব। মাত্র 3টা রাইফেল যথেষ্ট নয়। কিছুক্ষণ পর আমাদের দেয়ালের কাছে চলে এলো। তাদের হিংস্র চেহারা পরিষ্কার দেখলাম। আমসোলোপোগাস নিজের কুঠার নিয়ে দাঁড়িয়ে পড়ল। দেয়ালে উঠে তেড়ে আসার আগে থামল নরখাদকরা। সে সুযোগে আরেকবার ব্যবহৃত কার্তিস বদলে নিলাম। শান্তির সঙ্গে মরো হ্যান্স, বললাম। যদি ওপারে আগে পৌঁছাও, আমার জন্য অপেক্ষা করো। ওখানে গিয়ে আপনার জন্য অপেক্ষা করব ভেবেছি বাস, কিন্তু এখনই মরতে চাই না। আপাতত মরতে হবে না বাস। যাদের কাছে জিকালির মাদুলি থাকে তারা সময়ের আগে মরে না। মরবে আসলে ওসব নরখাদক। মন্তব্য করার ফাঁকে এক আমাহেগারকে দেখালো হ্যান্স। এইমাত্র ওর উইনচেস্টার দিয়ে লোকটার বুকে গুলি করেছে। নরখাদকটা কয়েক পাক খেয়ে পড়ে গেল। ওই অভিশপ্ত, মানে স্বর্গীয় তালিসমান কাজে লাগুক বলেই কাঁধে তুললাম রাইফেল। ঠিক তখন একসঙ্গে থমকে গেল আমাহেগাররা। অন্তত 7 জন তারা, কিন্তু স্থির চেয়ে রইল পিছনের সেই খাদের দিকে। কি যেন বলতে লাগলো সবাই। তারপর দেরি না করে ঘুরেই দৌড় দিল। পালাতে চাইছে। সত্যিকারের নেতার মতো সুযোগ নিল আমসোলোপোগাস। লাফ দিয়ে দেয়াল থেকে নেমেই গর্জন ছেড়ে ছুটল নরখাদকদের দিকে। তার পিছনে চলল অন্য 3 জুলু। আমসোলোপোগাসের বিরাট কুঠার ইনকোসিকাসের কাছে অ্যামাহেগাররা যেন কাস্তের কাটা শস্য। জুলু নেতাকে দেখে মনে হলো এক ক্ষিপ্ত চিতাবাঘ। কুঠার বিদ্যুৎ বেগে পড়ছে শত্রুদের মাথা ও পিঠে। আমসোলোপোগাস যে 3 বীর জুলু নিয়ে লড়ল, তারাও কম নয়। শত্রুদের যারা পায়ে দাঁড়িয়ে 1 মিনিট পেরোনোর আগে প্রাণপণে পালাতে লাগলো। দেখতে দেখতে জঙ্গলে ঢুকে পড়ল তারা। শেষ অ্যামাহেগারের দিকে একটা গুলি পাঠালো হ্যান্স। তারপর দেয়ালে আরাম করে বসে পড়ল। ভুট্টার আটি দিয়ে তৈরি পাইপে তামাক ভরল। ওই মাদুলি, নইলে আপনার বাবা, মানে সেই যাজক। থেমে গিয়ে দূরের খাদের দিকে পাইপ তাক করল। সন্দেহ নিয়ে বলল, এখন তো মনে হয় আসলে আপনার যাজক বাবা সব করলেন, জিকালির মাদুলি কিছু করেনি। আপনার বাবা কাজ শেষে আবার স্বর্গে সেই আগুনে ফিরে গেছেন। ওর হাতের দুটো ইশারা দেখে মনে হলো বদ্ধ পাগল হয়েছে। তারপর দেখলাম দৃশ্যটা। যে খাদে অ্যামাহেগাররা লুকিয়েছিল, সে খাদের ভিতর থেকে বেরিয়ে এসেছে এক কৃষ অতিবৃদ্ধ। সুদীর্ঘ দাড়ি পেকে গেছে, পরনে দরবেশদের মতো আলখেল্লা। মনে হয় খ্রিস্টান বাচ্চাদের কোনো আসরে এসেছে। ঠিক দোয়া করার ভঙ্গিতে 2 হাত বাড়িয়ে হাঁটছে। তারপর তার পেছনে খাদের ভিতর থেকে বেরোলো বর্ষার এক জঙ্গল। বৃদ্ধ যেন ধরে নিয়েছে তার দিকে গুলি ছুড়ব না। পড়ে থাকা লাশগুলো এড়িয়ে এলো। তারপর একটু অদ্ভুত ভঙ্গিতে আরবি ভাষায় শুরু করলো। আমি সেই চিরযৌবনার দূত, তার নামে সম্ভাষণ জানাচ্ছি। ঠিক সময়ে এসেছি, তবে সেজন্যে অবাক নই। যিনি সবসময় শাসন করেন তিনি বলেছেন, পরিস্থিতি এমনই থাকবে।
আপনারা কুকুরগুলোকে ভালো শিক্ষা দিয়েছেন। চটি দিয়ে একটা লাশে পা ছোয়ালো বৃদ্ধ, খুবই ভালোভাবে। আপনারা বোধ হয় মস্ত বড় যোদ্ধা। কথা শেষ করে আমাদের দিকে চেয়ে রইল।